একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীতিশ কুমার সাহা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীর আজ লেকচার 7। এটাই এই চ্যাপ্টারের শেষ লেকচার। অর্থাৎ এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, নিয়ম কানুনগুলো আছে, সবই আমি শিখিয়েছি। তো আজকে লেকচার 7-এ দেখো সৃজনশীল প্রশ্ন 4। এখানে একটা তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে দুইটা সনের, 2012 এবং 2013 সালের তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে। আর কিছু সমন্বয় দেওয়া আছে। দেখো 1 নম্বর সমন্বয় বলেছে ঘোষিত ও পরিশোধিত লভ্যাংশ 5,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা লভ্যাংশ পরিশোধ করা হয়েছে। আর 2 নম্বর সমন্বয় বলেছে চলতি বছর 8,500 টাকার যন্ত্রপাতি নগদে বিক্রয় করা হয়েছে। বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 18,000 টাকা, অর্থাৎ যে যন্ত্রপাতিটা 8,500 টাকায় বিক্রি করা হয়েছে, এটা যখন ক্রয় করা হয়েছিল তখন এটার ক্রয় মূল্য ছিল 18,000 টাকা এবং বিক্রয়ের সময় তার পুস্তক মূল্য 8,500 টাকা ছিল। অর্থাৎ এই যন্ত্রপাতির ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা কিন্তু পুস্তক মূল্য। তো সমাধানের সময় আরো বুঝিয়ে দিব। দেখো ক নম্বরে বলেছে মেঘনা কোম্পানি লিমিটেডের 2013 সালের চলতি সম্পদ আর চলতি দায় নির্ণয় করো। তো চলতি সম্পদের মধ্যে দেখো কি কি আছে, নগদ আছে, প্রাপ্য হিসাব আছে, মজুত পণ্য আছে 13 সালের, এই যে 29,000, 28,000, 25,000। তো আমরা দেখি সমাধান দেখি। এই যে নগদ, প্রাপ্য হিসাব আর মজুত পণ্য, এই যে 29,000, 28,000, 25,000, মোট 82,000 টাকা হচ্ছে চলতি সম্পদ। আর চলতি দায় দেখি আমরা, দুইটা চলতি দায় আছে, খেয়াল করো। প্রদেয় হিসাব 29,000 আর প্রদেয় আয়কর 5,000। দেখো এই যে প্রদেয় হিসাব 29,000, প্রদেয় আয়কর 5,000, মোট 34,000 টাকা হচ্ছে চলতি দায়ের পরিমাণ। খ নম্বরে বলেছে চলতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তো অবচয়ের পরিমাণ নির্ণয় করব আমরা, খেয়াল করো সবাই। খ নম্বর চলতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয়। 2013 সালের 31 ডিসেম্বর তারিখে পুঞ্জীভূত অবচয় 20,000 টাকা দেওয়া আছে। খেয়াল করো সবাই, এই যে পুঞ্জীভূত অবচয়, এটা 13 সালের 20,000, আর 12 সালের মানে আগের বছর ছিল 24,000। এটা মনে রেখো, আমি সমাধানের সময় বুঝিয়ে দিব। দেখো 13 সালের পুঞ্জীভূত অবচয় কত? 20,000। এবার এখান থেকে আমরা 12 সালের পুঞ্জীভূত অবচয় বাদ দেব। 12 সালের পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 24,000। তোমরা খেয়াল করো 24,000 দেওয়া আছে, কিন্তু 24,000 ছিল 12 সালের পুঞ্জীভূত অবচয়, কিন্তু 12 সালের একটা মেশিন কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে, যন্ত্র, এই যে একটা যন্ত্র কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। তো যেটা বিক্রি করে দেওয়া হয় সেটার অবচয় কিন্তু পুঞ্জীভূত অবচয় থেকে মাইনাস হয়ে যায়। সুতরাং আমরা যেটা বিক্রি করেছি সেটার অবচয়টা পুঞ্জীভূত অবচয় থেকে মাইনাস করে দিব। তো দেখো 12 সালের আমার যে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 24,000, এই 24,000 থেকে আমি বিক্রিত যন্ত্রপাতির অবচয় মাইনাস করব। এখন বিক্রিত যন্ত্রপাতির অবচয় কিভাবে পাবো? খেয়াল করো, বিক্রয়কৃত যন্ত্রপাতির অবচয়ের বিক্রয়কৃত যন্ত্রপাতির আমার ক্রয় মূল্য ছিল কত টাকা? 18,000 টাকা। আর বিক্রয়ের সময় পুস্তক মূল্য ছিল কত? 8,500 টাকা। অর্থাৎ আমরা জানি ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিলে পুস্তক মূল্য পাওয়া যায়। সুতরাং ক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিলে অবচয় পাওয়া যাবে। তাহলে 18,000 টাকা ক্রয় মূল্য ছিল আর পুস্তক মূল্য ছিল 8,500 টাকা। তো 18,000 থেকে 8,500 বাদ দিলাম, তাহলে অবচয় হয়েছিল, অর্থাৎ যে যন্ত্রপাতিটা বিক্রয় করা হয়েছে সেটার অবচয় হয়েছিল 9,500 টাকা। তাহলে 12 সালের পুঞ্জীভূত অবচয় 24,000 থেকে 9,500 বাদ দাও, তাহলে আলটিমেটলি 12 সালের পুঞ্জীভূত অবচয় থাকবে কত? 14,500। তাহলে 13 সালের পুঞ্জীভূত অবচয় কত? 20,000। তো 20,000 থেকে আগের বছরের পুঞ্জীভূত অবচয় 14,500 মাইনাস করো, তাহলে চলতি বছরের অবচয় আমরা পেয়ে যাব 5,500 টাকা। আশা রাখি বুঝতে পেরেছো। অর্থাৎ 13 সালের পুঞ্জীভূত অবচয় থেকে 12 সালের পুঞ্জীভূত অবচয় বাদ দিলাম, তাহলে আমরা চলতি বছরের অবচয় পেয়ে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে 13 সালের অবচয়ের পরিমাণ। এবার গ নম্বরে যাব। গ নম্বরে কি বলেছে দেখি, পরিচালনা কার্যাবলী হতে নিট নগদ সরবরাহ 14,500 টাকা ধরে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ পরিচালনা কার্যাবলীর নগদ প্রবাহ নির্ণয় করতে হবে না, এটা দেওয়াই আছে, নগদ সরবরাহ 14,500 টাকা। এটা নিয়ে আমরা অঙ্ক শুরু করব। দেখো পরিচালনা কার্যাবলী হতে নিট নগদ সরবরাহ 14,500। এবার বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করব। তোমরা জানো বিনিয়োগ কার্যাবলীতে স্থায়ী সম্পদ বিক্রয় করলে যোগ হবে, স্থায়ী সম্পদ ক্রয় করলে বিয়োগ হবে। তো আমাদের কোনো স্থায়ী সম্পদ ক্রয় নেই, কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয় আছে। স্থায়ী সম্পদ বিক্রয় আছে, তোমরা দেখেছো এখানে চলতি বছর 8,500 টাকার যন্ত্রপাতি নগদে বিক্রয় করা হয়েছে। যন্ত্রপাতি তো স্থায়ী সম্পদ,
তোমরা জানো। তো স্থায়ী সম্পদ বিক্রয় করলে টাকা আসলো, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হলো, যোগ হয়ে যাবে। আর স্থায়ী সম্পদ ক্রয় নেই, সুতরাং একটাই। তো একটা পজিটিভ আসলে আমরা লিখবো বিনিয়োগ কার্যাবলী হতে নিট নগদ সরবরাহ। পজিটিভ আসলে লিখবো সরবরাহ, নেগেটিভ আসলে ব্যবহার লিখতাম। এবার অর্থ সংক্রান্ত কার্যাবলীর নগদ প্রবাহ নির্ণয় করব। দেখো বন্ডের মূল্য পরিশোধ করা হয়েছে, তোমরা প্রশ্নে দেখো বন্ডের মূল্য, এই যে প্রদেয় বন্ড 12 সালে ছিল 33,000, 13 সালে 27,000, কমে গেছে। কেন কমে গেল? নিশ্চয়ই আমরা পরিশোধ করেছি। তাহলে 33,000 থেকে 27,000 মাইনাস করো, তাহলে 6,000 টাকা আমরা পরিশোধ করেছি বন্ডের মূল্য। তো 6,000 টাকা চলে গেল, বিয়োগ করে দিলাম। সাধারণ শেয়ার ইস্যু করেছি 4,000 টাকা। দেখো সাধারণ শেয়ার এখানে দেওয়াই আছে প্রশ্নে। সাধারণ শেয়ার মূলধন দেখো 12 সালে ছিল 14,000, কিন্তু 13 সালে 18,000, অর্থাৎ শেয়ার মূলধন বেড়ে গেছে 4,000 টাকা। বেড়ে গেছে মানে আমরা শেয়ার বিক্রয় করেছি, শেয়ার ইস্যু করেছি। তো শেয়ার ইস্যু করলে আমার যোগ হয়ে যাবে, এই সাধারণ শেয়ার ইস্যু 4,000 টাকা যোগ হয়ে গেল। আর লভ্যাংশ প্রদান করেছি, এটা প্রশ্নে বলাই আছে। দেখো পরিষ্কার বলা আছে 1 নম্বর সমন্বয়ে, এই যে পরিশোধিত লভ্যাংশ 5,000 টাকা। তো 5,000 টাকা লভ্যাংশ চলে গেল, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। লভ্যাংশ বিয়োগ করলাম 5,000 টাকা। তাহলে আমার নিট আসলো কত? অর্থ সংক্রান্ত কার্যাবলী হতে 7,000 টাকা। নেগেটিভ আসলো, মাইনাস আসলো। মাইনাস আসলে ব্যবহার লিখবো, এই যে অর্থ সংক্রান্ত কার্যাবলী হতে নিট নগদ ব্যবহার মাইনাস 7,000 টাকা। এবার পরিচালনা কার্যাবলীর নিট নগদ সরবরাহ 14,500, বিনিয়োগ কার্যাবলীর নিট নগদ সরবরাহ 8,500, আর অর্থ সংক্রান্ত কার্যাবলীর নিট নগদ ব্যবহার অর্থাৎ মাইনাস 7,000। এই তিনটা ফলাফল, তিনটা কার্যাবলীর ফলাফল প্লাস মাইনাস করলে আমাদের আসলো কত টাকা? 16,000 টাকা। 16,000 টাকা আসলো কি? নেট নগদ বৃদ্ধি, কারণ এটা পজিটিভ এসেছে। আমি আগেই বলেছি যে এই তিনটা কার্যাবলীর ফলাফল যদি পজিটিভ আসে তাহলে সেটা হবে নেট নগদ বৃদ্ধি। আর এটা যদি এই 16,000 টাকা যদি পজিটিভ না আসে, এখানে নেগেটিভ ফিগার আসতো, মাইনাস ফিগার আসতো, তাহলে আমরা এখানে লিখতাম নেট নগদ হ্রাস। এবার তোমরা জানো আমাদের এসছে নিট নগদ বৃদ্ধি। এবার নিট নগদ বৃদ্ধির সাথে প্রারম্ভিক নগদ তহবিল যোগ করলে সমাপনী নগদ তহবিল পাওয়া যাবে। দেখো আমাদের প্রারম্ভিক নগদ তহবিল কত ছিল প্রশ্নে? এই যে 12 সালের, এগুলো কিন্তু 12 সালের সমাপনীর তথ্য, হ্যাঁ, আর এগুলো 13 সালের সমাপনী। তো 12 সালের সমাপনী নগদ হচ্ছে 13,000 টাকা। তো 12 সালের সমাপনী মানেই কিন্তু 14 সালের প্রারম্ভিক। দ্যাট মিনস 14 সালের প্রারম্ভিক নগদ হচ্ছে 13,000 টাকা। তো আমরা 13,000 টাকা নিট নগদ বৃদ্ধির সাথে যোগ করব। নিট নগদ বৃদ্ধি 16,000 এর সাথে প্রারম্ভিক নগদ তহবিল 13,000 যোগ করলাম, সমাপনী নগদ তহবিল পাওয়া গেল কত? 29,000 টাকা। দেখো আমাদের সমাপনী নগদ তহবিল কিন্তু প্রশ্নের মধ্যে 29,000 টাকাই দেওয়া আছে, অর্থাৎ অঙ্ক মিলে গেল। তো আশা রাখি বুঝতে পেরেছো সবাই। তো নগদ প্রবাহ বিবরণীতে আমি যত নিয়ম কানুন শিখিয়েছি, তোমরা যদি ভালোভাবে বুঝে সব প্র্যাকটিস করে থাকো, ভিডিওগুলো বারবার দেখবে, খাতায় প্র্যাকটিস করবে, বইয়ের অঙ্কগুলো, বইয়ের উদাহরণের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে যে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি সমস্যা ফেস করো কোথাও, আমাকে ফোন দিও, আমি অবশ্যই সাহায্য করব, আমি বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আর বেশি বেশি প্র্যাকটিস করবে। হিসাব বিজ্ঞান 100% প্র্যাকটিসের সাবজেক্ট। যে কোনো একটা চ্যাপ্টার কিছুদিন ফেলে রাখবে, দেখবে ওই চ্যাপ্টারের ছক কাটা সহ ভুলে যাবে। যে কারণে তোমাকে সবসময় হিসাব বিজ্ঞান প্র্যাকটিসে রাখতে হবে ধারাবাহিকভাবে। এখন যেহেতু বাসায় আছো, এক চ্যাপ্টার করে যেগুলো করানো হয়ে গেছে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে থাকবে, না হলে কিন্তু সব ভুলে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, বাসায় থেকো, সুস্থ থাকো, আর বেশি বেশি হিসাব বিজ্ঞান প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে।